आसनसोल के बीएनआर मोड़ इलाके में आज एक नए प्रेस क्लब का उद्घाटन किया गया। इस मौके पर मंत्री मलय घटक मुख्य अतिथि के रूप में उपस्थित थे। मंत्री मलय घटक ने इन प्रेस क्लब की शिलापट का अनावरण किया। इस उपरांत अपने वक्तव्य में मलय घटक ने इस तरह के एक प्रेस क्लब भवन की जरूरत थी। उन्होंने कहा कि राज्य की मुख्यमंत्री ममता बनर्जी हमेशा प्रेस से जुड़े लोगों के बारे में सोचती हैं। उन्होंने आश्वासन दिया कि वे हमेशा प्रेस के सदस्यों के साथ हैं। इसके साथ ही उन्होंने प्रेस कर्मियों को निर्भर होकर काम करने की सलाह दी। वहीं वरिष्ठ पत्रकार विश्वदेव भट्टाचार्य प्रदीप सुमन ने मलय घटक मुख्यमंत्री ममता बनर्जी को धन्यवाद दिया। उन्होंने बताया कि जिस तरह से स्थानीय पत्रकार द्वारा मंत्री से प्रेस क्लब के बारे में अनुरोध करने के 2 महीने के अंदर ये बनकर तैयार हो गया। वहीं आसनसोल चेंबर ऑफ कॉमर्स के अध्यक्ष नरेश अग्रवाल ने प्रेस क्लब में ठंडे पानी की मशीन देने का ऐलान किया। कार्यक्रम के दौरान शिल्पांचल के तमाम पत्रकार उपस्थित थे। आज के আমাদের বহুদিনের একটা দাবি ছিল, আপনারা জানেন যে আসানসোলের একটা বড় প্রেস ক্লাব গড়ে উঠুক, যেখানে আসানসোলের প্রেস ক্লাবের সাংবাদিকদের তাদের বসা, তাদের কাজ, তাদের সেমিনার করা, তাদের ওয়ার্কশপ করা, এই সুবিধাগুলো করা যেতে পারে। আপনাদের জানার জন্য আমি অবগতির জন্য একটু বলে রাখি, ৪৭ বছর আগে আসানসোলে মাত্র 7 জন সাংবাদিক তখন প্রেস ক্লাবের ডিমান্ড উঠেছিল এবং একটা ছোট্ট ডিটিওতে টেলিগ্রাফ অফিসের নিচে তখন আমাদের একটা ছোট্ট রুম দেওয়া হয়েছিল। সেই থেকে লড়াইয়ের যে শুরু, তার সাফল্য আজকে যে 2 জন মানুষকে অবশ্যই এই সাফল্যের জন্য আমরা মনে করব। একজন হচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আপনারা জানেন যে শুধু আসানসোলের সাংবাদিক নয়, সারা পশ্চিমবঙ্গের সাংবাদিকদের তিনি আলাদা করে প্রেস ক্লাব করা, সাংবাদিকদের চিকিৎসার জন্য আলাদা সুবিধা করে দেওয়া এবং সাংবাদিকরা সাধারণত যেটা কোনো স্তরে ছিল না, যে জেলা স্তর বা মহকুমা স্তরে অ্যাক্রেডিটেশন পাওয়ার যে সুবিধাটা, সেটাও কিন্তু এই বর্তমান সরকার করে দিয়েছে। স্বাভাবিকভাবে এটা একটা আমরা দারুণ কৃতজ্ঞ। আর কৃতজ্ঞ মন্ত্রী মলয় ঘটক, আমাদের খুব কাছের মানুষ। আপনারা জানেন যে তিনি শুধু আমাদের দাদা নন, রাজ্যের ক্যাবিনেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তরে তিনি মন্ত্রী এবং সর্বোপরি তিনি প্রত্যেক মুহূর্তে আসানসোলের উন্নয়ন। আমরা আসানসোলের জেলা পেতাম না। 1982 সাল থেকে ডিস্ট্রিক্ট ফরমেশন কমিটি তৈরি করে আমরা লড়াই শুরু করেছিলাম। যদি না আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতাকে পেতাম, আপনারা জানেন যে আমাদের নিজস্ব ইউনিভার্সিটি তৈরি করে দেওয়া হয়েছে, আমাদের সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে এবং একের পর এক এরকম প্রচুর হচ্ছে। পাশাপাশি উল্টো দিকের যে ছবি আপনারা জানেন যে আমাদের গত কয়েক বছরের মধ্যে আমাদের শিল্পাঞ্চলের 2টো রাষ্ট্রায়ত্ত শিল্প বন্ধ হয়েছে। আমাদের চোখের সামনে আসানসোলের স্কুল বন্ধ হতে যাচ্ছে, রেলের চিত্তরঞ্জনের স্কুল বন্ধ হয়ে গিয়েছে এবং সর্বোপরি সেটা হচ্ছে যে রেলের হাসপাতাল আগামী 22 তারিখের মধ্যে টেন্ডার হতে যাচ্ছে। এই সামগ্রিক অবস্থার মধ্যে 2 রাজ্য সরকারের মধ্যে আমাদের কাজ করতে হয় এবং আপনাদের কাছে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি দিতে চাইব। সকলেই হয়তো জানেন যে গতকাল ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার 1975-এর 25শে জুন যে জরুরি অবস্থায় দেশে জারি হয়েছিল, তারই একটা অংশকে তারা তৈরি করে নিয়ে এসছে এবং গতকাল সমস্ত লিডিং মিডিয়া, টেলিভিশন মিডিয়া, কেবল মিডিয়া, তাদের কন্ট্রোলের জন্য একটা গাইডলাইন তৈরি করে দেওয়া হয়েছে এবং সেই গাইডলাইনে বলা হয়েছে এমন কিছু দেখা চলবে না, এমন কিছু দেখানো চলবে না যাতে অন্য দেশ ক্ষতিগ্রস্ত হয় বা তাদের ক্ষোভ তৈরি হয়। এবং আমাদের দেশেও কি হবে না হবে সেটাও আপনারা চোখের সামনে দেখছেন যে কীভাবে সাংবাদিকরা আক্রান্ত হচ্ছে। আমাদের উত্তরপ্রদেশে আমরা দেখলাম যে একেবারে জামা প্যান্ট খুলে বিবস্ত্র করে সাংবাদিকদের আক্রমণ করা হয়েছে, বালিয়াতে হয়েছে, তার আগে বিহারে হয়েছে। আমাদের রাজ্যে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, আমরা মাননীয় মন্ত্রী আছেন, তার কাছেও আমাদের অনুরোধ থাকবে যে আমরা যাতে সবসময় গণতন্ত্রকে যেহেতু আমরা প্রেফার করি, সাংবাদিকতা একটা স্তম্ভ এবং সেই স্তম্ভকে টিকিয়ে রাখা শুধু নয়, সম্প্রসারণের জন্য মাননীয় মন্ত্রী মলয় ঘটক নিজের উদ্যোগে এই ধরনের একটি হল করে দিয়েছে এবং এক্ষুনি আমাকে বলছিলেন যে ওপরেও একটা বড় হল আমরা তৈরি করে দেবো যাতে আপনাদের এইসব সেমিনার ওয়ার্কশপ করা যায়। আমরা আরও একবার কৃতজ্ঞতা জানাচ্ছি
মন্ত্রী মলয় ঘটককে, এবং তার সাথে সাথে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ছোট ভাই অভিজিৎ ঘটক, যে এইটা তৈরি হওয়ার সময় আমি দেখেছি মাঝে মধ্যেই চলে আসছিলেন, এসে লক্ষ্য রাখছিলেন কতটা কী হয়েছে, এবং যারা এই কাজের সাথে যুক্ত ছিলেন প্রদীপ বা আমাদের অন্য যারা, তাদের প্রত্যেককে আমার অভিনন্দন এবং কৃতজ্ঞতা রইল। সর্বোপরি আমরা আশা করব যে প্রেস ক্লাবের যে নিজস্ব সম্মান, যে নিজস্ব মান, এখানে সেইটাও আমরা কিন্তু বজায় রাখবো। এবং আমি মজাদাকে এক্ষুনি বলছিলাম যে আমরা পুরোনো দিনে যে ওয়ার্কশপ বা জার্নালিজম বা সেমিনারগুলো করতাম, আমাদের এখন হল হয়ে গেছে, সেটা করতে পারা যাবে। এবং আপনাদের প্রেস মিটগুলো আমরা কিন্তু এখানেই চাইবো যে আপনারা এখানে প্রেস মিট করবেন। আমি আরও একবার মন্ত্রী মলয় ঘটকের কাছে, রাজ্য সরকারের কাছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আমাদের সামগ্রিক অগ্রগতির জন্য যে সহযোগিতা আমরা পাচ্ছি আশা করি আগামী দিনেও পাবো। আসানসোল প্রেসের সঙ্গে যুক্ত যারা রয়েছেন, সাংবাদিক হিসাবে, ক্যামেরাম্যান হিসাবে, অন্যান্যভাবে সবাইকে ধন্যবাদ জানাই। আসানসোল আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 2017 সালে 7ই এপ্রিল জেলা হিসাবে ঘোষণা করেছিলেন। আসানসোল আমাদের এখন জেলা সদর। জেলা সদরে এত প্রেসের যারা রিপোর্টার, প্রেসের যারা ক্যামেরাম্যান বা অন্যান্যভাবে প্রেসের সঙ্গে যারা রয়েছেন, তাদের নিজস্ব কোনো ভবন ছিল না। এক জায়গায় বসা, আলোচনা করা, বা একটু আগে যেটা বললেন যে সেমিনার হওয়া, এই ধরনের কোনো জায়গা ছিল না। রবীন্দ্র ভবনের পিছনে একটা ছোট্ট জায়গা ছিল, যেখানে কিছুদিন ধরে তারা বসছিলেন। একদিন এই প্রেস ক্লাবেরই একটা অনুষ্ঠানে আমাকে অনুরোধ করা হয়েছিল যদি একটা প্রেস ক্লাবের ভবন তৈরি হয়। তো সেই দিনে আমরা উদ্যোগ নিয়েছিলাম যে একটা দোতলা প্রেস ক্লাবের ভবন তৈরি হবে এবং সেই ভবনে একটা উপরতলায় ফার্স্ট করে একটা সেমিনার হলের মতো থাকবে। যে কোনো নেতা হোক, মন্ত্রী হোক, বা যে কোনো প্রেস কনফারেন্স হোক যদি হয়, কলকাতাতে যেমন প্রেস ক্লাবে হয় সেরকম আসানসোলও প্রেস ক্লাবে করা যাবে। এই ধরনের একটা জায়গা যাতে তৈরি করা যায়, সবারই সাহায্য নিয়ে এখানে প্রেস ক্লাবের ভবন তৈরি হয়ে গেছে। আজকে তার উদ্বোধন হচ্ছে। আমি আশা করব যে এই প্রেস ক্লাবে যারা প্রেসের সঙ্গে যুক্ত তারা সবাই মিলে এইখানে উপস্থিত থাকুন। আপনারা নিজেদের মধ্যে বৈঠক করে নিজস্ব কমিটি করে যাতে এই প্রেস ক্লাবটা ভালোভাবে চালানো যায় সেই চেষ্টা আপনারা করুন। এবং আমি স্বাভাবিকভাবেই আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। যখনই আমার কাছে কোনো কিছু যদি মনে হয় যে কোনো সাহায্যের প্রয়োজন, নিশ্চয়ই আমাকে জানাতে কুণ্ঠাবোধ করবেন না, আমাকে জানাবেন। আমি সঙ্গে সঙ্গে আপনাদের জন্য তৈরি থাকবো, যাতে আপনাদের পাশে দাঁড়ানো যায়। তো আজকের থেকে শুরু হোক। এখন জাস্ট বিল্ডিংটা তৈরি হয়েছে, আরও অনেক কিছুর দরকার হয় প্রেস ক্লাবে। চেয়ার চাই, টেবিল চাই, কম্পিউটার চাই, ইন্টারনেট কানেকশন চাই। সেগুলো যাতে আস্তে আস্তে করা যায় সেগুলো আমরা দেখব। এবং ওপরে সেমিনার হলটা হয়ে গেলে সেখানে সেমিনার করার জন্য যে সমস্ত বন্দোবস্ত সেগুলো করার ব্যবস্থা হবে। কিন্তু আসানসোল অত্যন্ত বড় জায়গা, অন্ততপক্ষে দোতলা বা একতলা যে কোনো একটা তলা যদি এয়ার কন্ডিশন করা যায়, সেটা যারা লেখে তাদেরও মাথার ঠান্ডা রেখে লেখা উচিত এবং যারা দেশের রিপোর্টিং করে তাদেরও সেটা করা উচিত। তো সেই দিকে আমরা এগোবো আস্তে আস্তে। সবাই মিলে একটা ভালো প্রেস ক্লাব আসানসোলে হোক, এটা আমরা চেয়েছি, যাতে হয় সেই চেষ্টা করি। এইটুকু বলেই আমার কথা। प्रेस क्लब आज से हॉल के उद्घाटन समारोह में मंच पर उपस्थित हमारे मंत्री माननीय मलाय घटक एवं आए हुए सभी मीडिया को आसानसोल चैम्बर ऑफ कॉमर्स की तरफ से हार्दिक अभिनंदन। हमारे मंत्री में एक ही बात है कि आपस में मेल, आपस में प्रेम और आपस में एकता। जहाँ प्रेम, मेल और एकता रहती है वहाँ पर हमारे मंत्री कभी भी पीछे नहीं जाते और हर कार्यक्रम में आगे रहते हैं। और वही है आपके प्रेस क्लब के आज के हॉल के उद्घाटन का। और
आसनसोल के पश्चिम बर्धमान के जितने भी मीडिया बंधु हैं वो हर समय किंतु मीडिया है वो ठीक है, अपनी जगह में पेश करना है, किंतु वो हर समय हर इंसान के लिए, व्यापारी वर्ग हो ये कोई भी कदम सब समय हमने देखा है वो किंतु हर लोगों को परिवार की तरह जोड़ते हैं और परिवार की तरह समझाते हैं। और आप ही के माध्यम से और आप लोगों के माध्यम से ही किंतु हर लोगों के पास हर बात पहुँचती है। हम जब सुबह उठते हैं तो सबसे पहले उठने के बाद हम न्यूज़पेपर ही पढ़ते हैं या टीवी के माध्यम से इलेक्ट्रॉनिक मीडिया से जान पाते हैं कि क्या हो रहा है, और वो आप लोगों की देन है। और मुझे पूरी आशा है कि आने वाले दिन में मंत्री जी ने कहा अच्छा और होगा, मैं आप लोगों से यही कह सकता हूँ जब मंत्री जी ने कहा कि हम अपनी तरफ से गर्मी बहुत है, एक ठंडे पानी की मशीन आपके यहाँ हॉल में हम लगवा देंगे। रानीगंज के चलबलपुर गांव के पास सोलर प्लांट क्षेत्र में एक प्रत्येक खानदान से चचा, ससुर और दामाद के रहस्यमय ढंग से शव मिलने के मामले में राज्य के मंत्री मलय घटक ने रविवार को मृतक के परिवार से मुलाकात की और हर संभव मदद का आश्वासन दिया। इस समय मृतक के परिजनों ने घटना के बाद स्थानीय पार्टी नेताओं से सहयोग नहीं मिलने की शिकायत की। वहीं परिजनों ने फिर मंत्री के सामने दोनों की हत्या का आरोप लगाया। स्थानीय लोगों के अनुसार गुरुवार के सुबह रानीगंज थाना क्षेत्र के नीमचाफारी थाना क्षेत्र के एक गड्ढे से चचा, ससुर और दामाद के शव बरामद कर चलबलपुर के सोलर प्लांट प्रोजेक्ट और पोस्टमार्टम के लिए आसनसोल जिला अस्पताल भेजा गया था। मृतकों की पहचान 42 वर्षीय विपिन भुइयां और 21 वर्षीय राकेश कुमार के रूप में हुई है। चापुई नंबर 2 बाली बंकर का रहने वाला है। मृतक विपिन भुइयां की पत्नी मीना भुइयां ने दावा किया कि उन्हें यकीन है कि दोनों की हत्या की गई है। शाम को दामाद राजेश कुमार टहलने के लिए घर से निकले थे, लेकिन दोनों के शव घर से कुछ दूरी पर एक सुनसान गड्ढे में एक साथ मिले। उनसे कहा कि उसके पति और दामाद को मारकर वहीं फेंक दिया गया होगा। वहीं पुलिस सूत्रों के मुताबिक पुलिस ने मौके से शराब की खाली बोतलें और गांजा बरामद किया है। पुलिस ने पूरे घटनाक्रम की जांच शुरू कर दी है। रविवार को राज्य मंत्री मलय घटक, रानीगंज पंचायत समिति के अध्यक्ष विनोद नूनिया, रानीगंज ग्रामीण युवा अध्यक्ष संजीत मुखर्जी समेत कई अन्य नेता मृतक के घर पहुंचे। उन्होंने कहा कि परिवार के 2 सदस्यों की बेरहमी से हत्या कर दी गई थी। उन दोनों की किसी से कोई दुश्मनी नहीं थी, बस न्याय चाहिए और घटना में शामिल दोषियों की जांच की जानी चाहिए और उन्हें दंडित किया जाना चाहिए। राज्य मंत्री मलय घटक ने कहा कि ये बहुत ही दुखद घटना है। उन्होंने पीड़ित परिवार को हर संभव मदद का आश्वासन भी दिया। কয়েকদিন আগে দুজনের মৃত্যু হয়েছিল, মারা গেছিল। একটা ডোবার থেকে তাদের ডেড বডি পাওয়া গেছিল। তো আমাদের যিনি নেতা হিন্দি প্রকটের সেন্টু ভুইয়া, উনি আমাকে ফোন করেছিলেন। আমি কলকাতায় ছিলাম। আমি বললাম যে আমি গিয়ে পরে নিশ্চয়ই ওদের পরিবারের বাড়িতে যাব। আজকে এসেছি, পরিবারের সাথে কথা বলেছি। পরিবারের কিছু অভিযোগ আছে। তাদের অভিযোগ হচ্ছে যে তাদের বাবাকে বা স্বামীকে হয়তো হত্যা করা হয়েছে। পুলিশে ইতিমধ্যে এফআইআর হয়েছে। আমি ফিরে গিয়ে যারা আধিকারিক আছেন তাদের সাথে কথা বলে যাতে দ্রুততার সঙ্গে এই এনকোয়ারিটা হয় সে ব্যাপারে সচেষ্ট হব। পোস্টমর্টম রিপোর্ট কি আছে সেটাও নিশ্চয়ই আগামী দিনে বেরোবে এবং যদি কোনো হত্যার কাণ্ড হয় তাহলে যারাই দোষী হোক সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। পুলিশের বিরুদ্ধে অস্বাভাবিকতার অভিযোগও তুলছে পরিবারের লোক। পুলিশের বিরুদ্ধে অভিযোগ মানে বলছে যে যখন মিসিং হয়েছিল তখন বলছিল আপ লোক ভি খবর রাখি। তো এটা জেনারেলি মিসিং ডায়েরি হলে সবাইকেই খবরটা নিতে বলা হয় যে কোনো খবর পেলে জানাবেন। ঠিক আছে, পরবর্তীকালে যে ঘটনাটা ঘটেছে ওনারা একটা এফআইআর করেছেন। এবারে যদি কোনো ঘটনা ঘটে যেখানে ডাইরেক্টলি খুনের
रानीगंज शहर में असहाय हिंदू के अंतिम संस्कार में मुस्लिम समाज ने सद्भाव का संदेश दिया। विद्रोही कवि काजी नजरुल इस्लाम ने अपनी विद्रोही कलम में सद्भाव का संदेश देने के लिए कविता लिखी थी। कवि के सद्भाव का संदेश पश्चिम बर्दवान के रानीगंज शहर में परिलक्षित हुआ। एक असहाय हिंदू का अंतिम संस्कार एक स्थानीय मुस्लिम निवासी द्वारा किया गया। उनका नाम है एमडी शमसुद्दीन। हुगली के मोगरा इलाके के रहने वाले योगेंद्र प्रसाद लंबे समय से रानीगंज बस स्टैंड पर काम करते थे। उनका कोई ना होने से वे बस स्टैंड के विश्राम घर में ही रहते थे। 55 साल की उम्र में उन्होंने एक छोटी बीमारी के बाद INTTUC वर्कर्स लॉज में अंतिम सांस ली। एमडी शमसुद्दीन ने अपने रिश्तेदारों को खोने वाली बुजुर्ग की मुख्य अग्नि भी की और हिंदू धर्म के तमाम रीति रिवाजों का भी पालन किया। हालांकि कई स्थानीय लोगों ने मदद के लिए हाथ बढ़ाया है। हिंदू शास्त्रों के अनुसार सिर मुड़वाने और यहाँ तक कि पिंडना देने तक का काम शमसुद्दीन ने किया। इसके साथ ही भोज का आयोजन किया गया। उनके श्राद्ध नुशात में दाल चावल सब्जियां मछली मिठाई समेत कई चीजें थी। शमसुद्दीन के इस तरह के सौहार्द के संदेश से हर कोई आवक है। আমি জাত ভেদির দিকে আমি কোনো নাই। আমি একটা মানুষের মধ্যে যেটা আমার মনের যেটা মানুষ সেই কাজ আমি করলাম। কিন্তু কাজী নজরুল ইসলামের দিক থেকে যে কবি একজন হিন্দু মুসলিম যখন বিচার করেনি তা আমাদের করাটাও ঠিক নয়। আমি একটা মুসলমান হয়ে আজ আমি যে কাজ করলাম আমার একটা গর্ব হচ্ছে যে আমি একটা হিন্দু ধর্মের একটা কাজ আমি করলাম। আমাকে কোনো ধর্মেতেই আমি জন্ম নিইনি, তো ধর্ম কী করে জানবো? আমি তো ধর্মেতে আমি জন্ম নিইনি। আমি একটা পুরুষ জন্মেছি, আমাকে তো এখানে সব কিছু ধর্মে করেছে। মানুষত্ব জ্ঞান আমার একটাই যে আমি একটা পুরুষ জন্মেছি, যার জন্মাইনি। আমি শোক পালন করলাম যাতে ওদের যা ধর্ম সেটা আমি পালন করলাম, যেটা 13 দিনে হয়, নিরামিষ, আঁশ নয়। যেরকম মনে করুন আজ যে আমার হৃদয় যেটা যাচ্ছে আজ ওনাকে বিসর্জন দিয়ে আজ আমি দুটি তার নামে আঁশ খেতে পারবো। दिनर में ना पानी भरा बस 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 रामनी को बोल के वो आधार कार्ड तो उसका भेजा दे। हेलो
কাকাকে তো বলো আজকে রানীগঞ্জ বাস স্ট্যান্ডে যে ঘটনাটা হলো এটা একটা আমার জীবনে দেখা অভূতপূর্ব ঘটনা। আজকের এই রাজনৈতিক দলাদলি আর ধর্ম নিয়ে উন্মাদনার মধ্যে আজকে এক মুসলিম বন্ধু তার হিন্দু বন্ধুর জন্য তার কেউ না থাকার জন্য তার যে পারলৌকিক যে কাজটা সম্পন্ন করলেন আমাদের মোহাম্মদ শামসুদ্দিন, এটা একটা মানে গোটা আজকে সমাজের জন্য একটা আদর্শ এবং ঘটনা, উদাহরণস্বরূপ এই ঘটনা। আমরা আজকে এটার সাক্ষী থাকতে পেরে আমরা আনন্দিত এবং এটা আমার ভাষায় প্রকাশ করার মতো আর কিছু নেই আমার কাছে। আজকে এই রানীগঞ্জের এই বার্তা আমি বলবো আজ গোটা ভারতবর্ষ তথা বিশ্বে এই কোনায় কোনায় ছড়িয়ে দেওয়া উচিত যে মানুষের মধ্যে বিভেদ নেই, ধর্মটা একটা রাজনৈতিক ইস্যু হয়ে গেছে, ধর্মটা ধর্ম নেই, ধর্ম রাজনৈতিক খেলায় পরিণত হয়েছে। शिल्पांचल में चिलचिलाती गर्मी अमूमन मई और जून के महीने में पड़ती है, लेकिन इस साल मार्च के महीने से ही गर्मी ने अपना कहर बरपा करना शुरू कर दिया है। वह अप्रैल में भी जारी है। अप्रैल के आखिरी हफ्ते में रविवार को गर्मी ने जो कहर ढाया उससे दिन चढ़ते ही सड़कें सुनसान हो गई। बहुत ज़रूरत हो तभी लोग अपने घरों से निकले, वरना कोई भी अपने घर से नहीं निकला, और जो निकले वो भी पूरी तरह से खुद को ढक कर बाहर निकले ताकि सूरज देवता का प्रकोप उन पर हावी ना हो। वहीं बाजारों में गन्ने के जूस और ठंडे पेय की बिक्री काफी बढ़ गई है। लोग इस गर्मी से बेहद परेशान हैं और सोच रहे हैं कि कब प्रकृति का मिजाज थोड़ा बदलेगा और बारिश की फुहारें उन पर बरसेंगी।